বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এখন শীতের প্রকট বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি করোনারও প্রভাব বাড়ছে। তোমাদের সবাইকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাহিরে বের হলেই মাস্ক পরিধান করতে হবে, খুবই সাবধান থাকবে। আর বাসায় একটু নিয়মিত পড়াশোনা করবে, কেমন? সে দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, সে ধরনের একটা কষ্ট তো আমাদের ভিতরে রয়েই গেল। আশা রাখি আল্লাহ পাক আমাদের এই কোভিড-19 থেকে মুক্ত করবেন, সেই আশা রাখি, আল্লাহর কাছে দোয়াও করি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা তৃতীয় অধ্যায়ের আমাদের যে আলোচনা শেষ হয়ে গিয়েছে। আলোচনা শেষে তোমাদেরকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক কিছু প্রশ্ন দিয়েছি, যেগুলো বাসায় একটু প্র্যাকটিস করার জন্য। আর ওগুলো আলোচনার মধ্যেই অনেকটা হয়ে যায়। তো সেই প্রশ্ন দিয়েছি। গত ক্লাসে তোমাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম যে কিছু আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। আজকে সে সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলার কথা, আমি তাই করব। এবং এই সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোচনার মধ্য দিয়ে তোমাদের তৃতীয় অধ্যায়টি শেষ হয়ে যাবে। আমরা নতুন আর একটা অধ্যায় অর্থাৎ পরবর্তী অধ্যায়ে চলে যাব। তো এসো আমরা সৃজনশীল প্রশ্ন লিখে নেই। এগুলো গুরুত্বপূর্ণ, এইভাবেই তোমরা লিখবে। তো লেখো, আমি তোমাদের জন্য দুই একটি প্রশ্ন রেডি করে রেখেছি, সেটা আমরা একটু লিখে নেই, কেমন? কিভাবে প্রশ্ন থাকে দেখো, আমি এখানে লিখলাম সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন। এই একটা উদ্দীপক আমি লিখি, কেমন? উদ্দীপক লেখি, তোমরাও লিখে নাও। লেখো উদ্দীপকটা। সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিক ও জনগণের স্বার্থের দিক বিবেচনায় নিয়ে ঢাকায় আমি পরে শুনে দেবো, আবার পরে মেট্রো রেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়েছেন, যা নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লাগবে। বেশ কয়েক বছর সময় লাগবে। যে অবস্থা বিবেচনা করে
বিবেচনা করে পরিকল্পনা প্রস্তুত হয়। পরিকল্পনা প্রস্তুত হয় তা সবসময় মিলতে নাও পারে। প্রস্তুত হয় তা সব সময় মিলতে নাও পারে। মিলতে নাও পারে। তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনা সংশোধনী সহ পরিকল্পনা সংশোধনী সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে। সংশোধনী সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। করণীয় ঠিক করে রাখেন। করণীয় ঠিক করে রাখেন যাতে মেট্রো রেল নির্মাণের উদ্দেশ্য অর্জিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো ইতিমধ্যে আমি বোর্ডে একটি উদ্দীপক লিখলাম। তোমাদের এই অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, আমি সংক্ষেপে লিখছি পরিকল্পনা। এই অধ্যায়ে আলোচনা শেষে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো যেভাবে থাকবে, উদ্দীপক যেভাবে থাকবে, তার একটা নমুনা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি। আমি পড়ে শোনাই, এরপরে আমি প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, সরকার দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থের দিক বিবেচনায় নিয়ে ঢাকায় মেট্রো রেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন, যা নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লাগবে। যে অবস্থা বিবেচনা করে পরিকল্পনা প্রস্তুত হয় তা সবসময় মিলতে নাও পারে। তাই ভবিষ্যৎ অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনা সংশোধনী সহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন যাতে মেট্রো রেল নির্মাণের উদ্দেশ্য অর্জিত হয়। এই হলো উদ্দীপক। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে চারটি অর্থাৎ ক, খ, গ এবং ঘ এই চারটি প্রশ্ন দিবে 10 নম্বরের। সে প্রশ্নগুলো ক, খ যে কোনো প্রশ্ন হতে পারে, যে কোনো অধ্যায় থেকেই হতে পারে। এসব আমরা সেগুলো লিখে নেই, তারপরে একটু দেখি। কেমন? ক ধরো এভাবে থাকবে। কতে আছে যেমন পরিকল্পনা কি, পরিকল্পনা কি। খ, এটা 1 নম্বর জন্য পরিকল্পনা কেন প্রণয়ন করা হয়। পরিকল্পনা কেন প্রণয়ন করা হয়। আরও আছে দুটো, আমি এই দুটো একটু তোমাদের বলে নিই, জায়গা কম মুছে দিয়ে তারপরে লিখব। উদ্দীপকটা
আর একটু উপর থেকে লিখলে ভালো হইতো, আমি ভুল করেছি, এটা মুছে দিয়ে আমাদের লেখা উচিত ছিল, তাহলে 4টা প্রশ্ন এখানে দাঁড় করতে পারতাম। কেমন? তো দেখো পরিকল্পনা কি, এই অধ্যায় তোমাদেরকে বলেছি, মনে আছে নিশ্চয়ই, ভবিষ্যতে কি করা হবে না হবে তার আগাম চিন্তা ভাবনাকেই পরিকল্পনা বলে, অর্থাৎ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান ইন ফিউচার ইজ কল প্ল্যান বা প্ল্যানিং। হ্যাঁ, তো এই পরিকল্পনা কি, তো এইটা তোমার যে পরিকল্পনা কি, এই উদ্দীপক থেকে বা এই ধরনের উদ্দীপক থেকে যে কোনোটা দিতে পারে। তো আমরা জাস্ট একটা দেখলাম যে পরিকল্পনা কি, তুমি এতটুকু লিখবো 1 নম্বর। পরিকল্পনা কেন প্রয়োজন, এই কেন প্রয়োজন এটাও তোমার মুখস্থবিদ্যা অনুধাবনমূলক এই প্রশ্নটা 2 নম্বরের। এই পরিকল্পনা কেন প্রয়োজন মানে কি, এইটা পরিকল্পনার গুরুত্ব ওখান থেকে লিখতে হবে। হ্যাঁ, যে পরিকল্পনা ভবিষ্যতের দর্পণ স্বরূপ, ভবিষ্যতে কি করা হবে না হবে তার আগাম একটা চিন্তা ভাবনাই হচ্ছে পরিকল্পনা। হ্যাঁ, আর এই ভবিষ্যতে যে কাজগুলো করা হবে সে কাজগুলো আগে ভাগে অর্থাৎ পূর্ব থেকেই ঠিক করে রাখা না হলে কোনো কাজেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করা সম্ভবপর হয় না। বিধায় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে একটা সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করলে কাজটা সহজে বাস্তবায়ন হয়। অতএব পরিকল্পনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। এইরকম একটু, অথবা তোমরা গুরুত্ব সেখান থেকেও তুলে নিতে পারো, বেশি কিছু লেখা লাগবে না। এতটুকু কথা যদি তোমরা লিখে দিতে পারো তাহলে পরে তোমাদের হয়ে গেল। কেমন? তাহলে আমরা বুঝতে পারি 3 নম্বরটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। এইটা যে কোনো জায়গা থেকে দিতে পারে আমার মুখস্থবিদ্যা, আমরা ইনশাল্লাহ পারবো। এবারে আমি এই দুটো মুছে এখানে গ এবং ঘ লেখি। দেখো তোমরা লিখে নাও, গ 3 নম্বরে যে প্রশ্নটা থাকবে, কক্ষা মুছে দিলাম। গতে দেখো প্রশ্নটা দেখো, উদ্দীপকে মেট্রো রেল স্থাপন, উদ্দীপকে মেট্রো রেল স্থাপন, মেট্রো রেল স্থাপন প্রকৃতি ভিত্তিতে, প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা, কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো 3 নম্বরে। তো তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকে মেট্রো রেল স্থাপন প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা, প্রকৃতি ভিত্তিতে না দিয়ে যদি উদ্দীপকে মেট্রো রেল স্থাপন কোন ধরনের পরিকল্পনা, তো এটা বুঝতে পারছো, তোমরা পড়েছো কিন্তু পরিকল্পনার প্রকারভেদ আমি তোমাদের নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? সেখানে একার্থক পরিকল্পনা, তারপর তোমার স্থায়ী পরিকল্পনা, হ্যাঁ, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই নানা ধরনের পরিকল্পনা। তো আসলে এইটা কি হবে তোমাদের মনে আছে? সেই যে পরিকল্পনার প্রকারভেদ, তোমরা যদি একটু পিছনের দিকে তাকাও, পিছনের ক্লাসটা লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পারবা যে পরিকল্পনার প্রকারভেদ আমি পড়াইছি। সেখানে নানা ধরনের কয়েক ধরনের পরিকল্পনা আছে। হ্যাঁ, সেটা আমি তোমাদেরকে আবার একটু শুনিয়ে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন আছে লক্ষ্য, পরিকল্পনার ভেদের মধ্যে আছে লক্ষ্য, একার্থক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, সময়ভিত্তিক পরিকল্পনা, আবার 3 ভাগে ভাগ করছে, একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা, তারপর আছে বিভাগীয় পরিকল্পনা, এরপরে মনে আছে তোমাদের বিভাগীয় পরিকল্পনা, তারপরে আছে আঞ্চলিক পরিকল্পনা এবং সামগ্রিক পরিকল্পনা। এই যে পরিকল্পনার প্রকারভেদ, এখন প্রকৃতি ভিত্তিতে তোমার এটা কোন ধরনের পরিকল্পনা তোমাকে খুঁজে বের করতে হবে। তো যাই হোক, তোমরা পারবে আমি আশা রাখি। তারপর তোমাদের আমি একটু বলে দেই এটা কোন ধরনের পরিকল্পনা। এইটা দেখো, উদ্দীপকে মেট্রো রেল স্থাপন প্রকৃতি ভিত্তিতে, এটা হচ্ছে একার্থক পরিকল্পনা। মনে আছে তোমাদের একার্থক পরিকল্পনা কি? এখন তোমার এই ব্যাখ্যাটা দিতে হবে। তুমি লিখবা উদ্দীপকে মেট্রো রেল স্থাপন প্রকৃতি ভিত্তিতে কোন ধরনের জায়গায় লাগবে, এটা একার্থক পরিকল্পনা। এই কথাটা লিখে নিচে চলে যাবা তুমি, এইটুতেই এটু লিখলে তোমাকে 1টি নম্বর দেওয়া হবে, একার্থক পরিকল্পনা। এখন ওই যে বলছে ব্যাখ্যা করো, এখন ব্যাখ্যা তোমাকে লিখতে হবে সেই একার্থক পরিকল্পনাটা কি।
কেমন, আমি একটু বলে দিলাম তোমার, এটা একার্থক পরিকল্পনা। অর্থাৎ যে পরিকল্পনা কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া হয় সেটাকে বলা হয় একার্থক পরিকল্পনা। দেখছো এইখানে কিন্তু একটা নির্দিষ্ট কাজ, কি কাজ? ঢাকার শহরে যাত্রীদের সুবিধার জন্য, দ্রুত যাতায়াতের জন্য সরকার কি করছে? সরকার দেশের উন্নয়ন এবং জনগণের স্বার্থের দিকে বিবেচনা করে ঢাকায় মেট্রো রেল, তাহলে একটা নির্দিষ্ট কাজ আমরা খুঁজে পেয়েছি। কেমন একটা নির্দিষ্ট কাজ মেট্রো রেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন, যা নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লাগবে, সময় দিছে। এখানে কিন্তু তোমার 5 বছর 7 বছর দেয় না, তাহলে মেয়াদি হইতো। প্রকৃতির ভিত্তিতে এটা হচ্ছে একার্থক পরিকল্পনা। তো এখানে যদি আমরা পেতাম 5 বছর সময় নিছে, তাহলে আমরা লিখতাম দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু তা না, একটা নির্দিষ্ট কাজ অথবা সময়। মনে আছে তোমাদের নিশ্চয়ই একার্থক পরিকল্পনা কাকে বলে? এইটার একটা ব্যাখ্যা দেবা তুমি, যে এটা একটা একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা বলতে আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট কাজ বা সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটা হচ্ছে একার্থক পরিকল্পনা। উপরোক্ত উদ্দীপকে মেট্রো রেল স্থাপনের এই কথাগুলো কিছুটা তুলে আনার জন্য কি করছেন? এইখানে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কাজ, মেট্রো রেলটা নির্মাণ করবেন, যাতে জনগণ এর থেকে উপকৃত হবে, দেশ আর্থিকভাবে উন্নয়ন হবে, জনগণের অনেক সুবিধা হবে। কাজেই উপরোক্ত আলোচনার আলোকে আমরা পরিশেষে বলতে পারি এই কথাটা আবার টেনে নেওয়া, উদ্দীপকের মেট্রো রেলের স্থাপন প্রকৃতিটা হচ্ছে একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। তোমাকে নম্বর কম দেওয়ার প্রশ্নই উঠে না, তুমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু প্যারা দেবা। প্রথম লিখে গেলা একার্থক পরিকল্পনা, তারপরে তুমি এটার একটা ব্যাখ্যা দিয়ে একটু উপসংহার টানবা। উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় যে উপরোক্ত পরিকল্পনাটা হচ্ছে একটা একার্থক পরিকল্পনা। এই হলো তোমার গ নম্বরের প্রশ্নটা আমি লিখলাম, এবং ঘটাও এখানে লিখতে হবে, এটাও তোমরা একটু লিখে নাও। এই তো এখানে আমি জায়গার অভাবে এটা মুছে মুছে আবার লিখি। ঘতে লিখো ঘ, এখানে লেখো পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি, পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে পরিবর্তনকে সহজ করে তোলে, উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করো। উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করো। এটা হবে তোমার 4 নম্বর প্রশ্নটা এই ধরনের হবে। প্রয়োগ গেল, এরপরে হচ্ছে এটা দেখো উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্নগুলোকে বলা হয় পরিকল্পনার যে বৈশিষ্ট্য ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে, উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন করো। এখন এটা আসলে আমরা কি বিষয়ের উপর ভিত্তি করে লিখব? দেখছো এখানে একটা যে পরিকল্পনার যে বৈশিষ্ট্য ভবিষ্যতে অবস্থার পরিবর্তনকে, তাহলে পরিবর্তনের একটা কথা আছে, সেই পরিবর্তনটা তোমাদের মনে আছে কোনটার উপরে পরিবর্তন বলে? আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, প্রথম অধ্যায় তোমাদের আছে নমনীয়তা। সেই নমনীয়তাটা অর্থাৎ পরিকল্পনাটা, এখানে দেখো একটা জায়গায় লেখা আছে সংশোধনী, এই সংশোধনীটাই হচ্ছে বিকল্প পরিকল্পনা অথবা নমনীয়তা। কেউ কেউ বিকল্পও লাগবে, অর্থাৎ নমনীয়তা। এই নমনীয়তার উপরে ভিত্তি করবা, যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে পরে পরিকল্পনা একটু পরিবর্তন আনতে হবে, যেটাকেই কিন্তু বলা হয় নমনীয়তা। তো এইটা আগে ভাগেই করে রাখতে হবে যে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে পরে আমরা কি করতে পারি। এইটা
এইটার উপরে ভিত্তি করে লিখলে এখানেও তুমি ভালো নম্বর পেতে পারো। এখানে যে 4 দেওয়া যাবে না এমন কথা কিন্তু কোথাও নাই, 4-এ তোমাকে 4ও দিতে পারে। একটু খেয়াল রাখতে হবে, এগুলো কোনো মুখস্থ বিদ্যা না, এইটা তুমি কোনটার উপরে ভিত্তি করে লিখবা এইটার উপরে নির্ভর করে। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এগুলো প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন প্যারায় প্যারায় ভাগ করে লিখতে হবে। তুমি যদি একটু সঠিকভাবে লিখতে পারো তাহলে পরে ভালো নম্বরেই পাবে। এসো আমরা মুছে আরেকটি যদি একটু লেখি, তাহলে আর একটা প্রশ্ন নিয়ে একটু দিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। তোমরা লিখে নাও, আর একটা প্রশ্ন দিয়ে দিই। আমি পুরোটা মুছে দিলাম, যে কারণে নিচে লিখতে একটু সুবিধা হবে প্রশ্নগুলো। হ্যাঁ, আমি এটা 3য় অধ্যায়ে তোমরা আরেকটি প্রশ্ন লেখো। দুই নম্বরে আমরা একটা প্রশ্ন লিখব। জনাব নাইমদার প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানির, লেখো তোমরা, জনাব নাইম তার প্রতিষ্ঠিত কোম্পানির সিমেন্ট কোম্পানি, কি কোম্পানি প্রতিষ্ঠিত, এখানে তোমরা লিখে নাও সিমেন্ট কোম্পানির, যে কোনো ধরনের হলেই চলে, সিমেন্ট কোম্পানির পাশাপাশি ঠিকাদারি কাজের সাথেও জড়িত। সিমেন্ট কোম্পানির পরিচালনার পাশাপাশি ঠিকাদারি কাজের সাথে জড়িত। তিনি তার কোম্পানির উৎপাদন কাজের জন্য উৎপাদন কাজের জন্য 10 বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেন। 10 বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেন। অপরদিকে ঠিকাদার হিসেবে ঠিকাদার হিসেবে তিনি একটি সেতু নির্মাণের কাজ পাওয়ায় তা নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করেন। প্রয়োজনীয়
পরিকল্পনা প্রণয়ন করেন। তাহলে দেখো এই হলো, আমি আর একটা উদ্দীপক লিখলাম তৃতীয় অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল। এটা হচ্ছে জনাব নাইম, যে কোনো নামেই হতে পারে। জনাব নাইম তার প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানির পরিচালনার পাশাপাশি যে কোনো কিছু দিতে পারে। সিমেন্ট কোম্পানি, কত ধরনের পোশাক শিল্পের কোম্পানি, কত ধরনের কোম্পানি আছে, যে কোনো একটা হতে পারে। কেমন? কোম্পানি পরিচালনার পাশাপাশি ঠিকাদারি কাজের সাথেও জড়িত। ঠিকাদারি মানে কি? কন্ট্রাক্টর। তোমরা কন্ট্রাক্টারি কাজের কথা শুনছো না? যে কোনো একটা বিল্ডিং, রাস্তাঘাট, ব্রিজ এগুলো নেয়, সেটা গেল কন্ট্রাক্টর। ঠিকাদারি কাজের সাথেও জড়িত, অর্থাৎ উনি কোম্পানি পরিচালনা করেন এবং কন্ট্রাক্টারিও করেন। তিনি তার উৎপাদন কাজের জন্য 10 বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেন। এইটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, কি হচ্ছেটা কি। 10 বছরের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেন উৎপাদন কাজের জন্য। কেমন? অপরদিকে ঠিকাদারি হিসেবে তিনি একটি সেতু নির্মাণের কাজ পায়। সেতু মানে কি? ব্রিজ। একটা ব্রিজ করে দিতে হবে, এই ধরনের একটা কন্ট্রাক্ট তিনি পেয়ে গেছেন কাজ পাওয়ায়, তার নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেন। এই হলো উদ্দীপক। এখন আগের মতোই ক, খ, গ এভাবে প্রশ্ন দেবে। তো প্রশ্নগুলো কি হতে পারে আমরা একটু দেখে নেই। কতে দেখো লক্ষ্য কি, এই অধ্যায় তোমরা এটাও পড়েছো। এটা লক্ষ্য কি, একটু আগে আমি বলেছিলাম পরিকল্পনা কি, এখানেও কিন্তু সেটা দিতে পারতো, তাই না? অর্থাৎ ক এবং খ যা খুশি সে ধরনের প্রশ্ন হতে পারে। এই জন্যই তোমাদের যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি এগুলো প্র্যাকটিস করবা। কেমন? তাহলে লক্ষ্য কি? পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। একটুখানি কথা। কেমন? লক্ষ্য কি? 2 নম্বরে আসো খ, এটাও 1 নম্বরের স্ট্যান্ডার্ড প্রশ্ন। সহায়ক পরিকল্পনা বলতে কি বোঝায়? সহায়ক পরিকল্পনা বলতে কি বোঝায়? তোমাদেরকে আমি এটা 2 মার্ক, তোমাদেরকে আমি অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি। স্থায়ী পরিকল্পনা বলতে কি বোঝায়, সামগ্রিক পরিকল্পনা বলতে কি বোঝায়, বিভাগীয় পরিকল্পনা বলতে কি বোঝায়, এরকম যে কোনোটা দেওয়া যাইতে পারে। কেমন? সহায়ক পরিকল্পনা মানে কি? বিকল্পর একটা পরিকল্পনা, পাশাপাশি যে কাজটা প্রধান কাজ তার পাশাপাশি আর একটা পরিকল্পনা, সেটাকে বলা হয় সহায়ক পরিকল্পনা। কেমন? এরপরে যে গ, এইটি হলো তোমাদের বিষয়, এইটা চিন্তার বিষয়। উদ্দীপকে জনাব নাইম, উদ্দীপকে জনাব নাইম, উদ্দীপকে জনাব নাইম মেয়াদ ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন? কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন? ব্যাখ্যা করো। 3 নম্বর। এইটা হলো তোমার চিন্তার বিষয়, এগুলো পারবে, কমন পড়বে ইনশাল্লাহ। কিন্তু উদ্দীপকে জনাব নাইম মেয়াদ ভিত্তিতে, আগের গোটাও আমরা দেখেছি। কেমন? কোন ধরনের পরিকল্পনা, লক্ষ্য করছো? এবার আছে উদ্দীপকে জনাব নাইম মেয়াদ ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন। তোমার এখানে মেয়াদ ভিত্তিতে যদি নাও দেয় তাহলেও তো বোঝা যাবে। কেমন? এই কথাটা দিচ্ছে, ভালো করেছে, সুন্দর হয়েছে। যদি না দেয় তাহলে হবে। তো এখন তোমরা কি বলতে পারো? আমি যে গত ক্লাসে আলোচনা করেছি, তোমরা আমাদের সামনাসামনি নাই, যে বলতে পারো। তোমাদের 1 মিনিট সময় দিলাম, তোমরা তাড়াতাড়ি চিন্তা ভাবনা করো কোন ধরনের, তারপরে আমি বলবো, তোমরা মিলিয়ে নিবে। হ্যাঁ, চিন্তা করতে পেরেছো কোন ধরনের নাইম, কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছে? এবারে আমি বলে দিই, কেমন? তোমরা মিলিয়ে নাও। আমি বলবো এটা দীর্ঘমেয়াদী, মেয়াদ ভিত্তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছে। ইতিমধ্যে তোমরা যদি এইটাই চিন্তা করে থাকো তাহলে তো হয়েই গেল। কেমন? এখন এইটার ব্যাখ্যা দিতে হবে। কেমন? এটার ব্যাখ্যা দিতে হবে। কি লিখবো আমরা? উদ্দীপকে জনাব নাইম মেয়াদ ভিত্তিতে দীর্ঘমেয়াদী কোন ধরনের, এই জায়গাটায় আমরা লিখবো দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করেছেন। বাস, এই লাইনটা ছেড়ে দাও, ব্যাখ্যার জন্য তুমি নিচে যাবা। মনে আছে মেয়াদ ভিত্তিতে পরিকল্পনা কয় প্রকার?
তিন প্রকার, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। সময় সংক্ষেপ, আমি আলোচনায় গেলাম না। তো এইটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী। কত বছর? 10 বছর, 5 বছর এবং ততোধিক সময়ের জন্য যে পরিকল্পনা নেওয়া হয় সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কাজেই নো ডাউট এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 10 বছরের, 1 বছর বা তার কম সময়ের জন্য স্বল্পমেয়াদী, 1 বছর এবং 5 বছর পর্যন্ত হচ্ছে মধ্যমেয়াদী। মনে আছে তোমাদের? মধ্যমেয়াদী। কিন্তু এটা 10 বছরের অধিক, 5 বছরের অধিক হলেই সেটা কি দীর্ঘমেয়াদী। কাজেই তুমি লিখতে পারছো এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কি বোঝায় সেটার একটু ব্যাখ্যা দেওয়া হয়ে গেল। লাস্টে লাগবে অতএব উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতে পারি উপরোক্ত জনাব নাইবের যে পরিকল্পনাটা, সে পরিকল্পনাটা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কি 3 নম্বর পাওয়া যাবে? কি বলো? আরেকটি প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটা দিয়ে দিই তোমাদের, তোমরা প্র্যাকটিস করবে কেমন? একটু মুছে নেই, কারণ নিচে আর জায়গা হচ্ছে না। তো বন্ধুরা তোমরা লেখো ঘ দিয়ে, ঘ নম্বর দিয়ে লেখো উদ্দীপকে সেতু নির্মাণের জন্য, ঘ উদ্দীপকে সেতু নির্মাণের জন্য, উদ্দীপকে সেতু নির্মাণের জন্য প্রকৃতি ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা, কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক হবে বলে, অধিক যৌক্তিক হবে বলে তুমি মনে করো। হ্যাঁ, মনে করো, মতামত দাও। দেখো, উদ্দীপকে সেতু নির্মাণের জন্য প্রকৃতি ভিত্তিক কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন অধিক যৌক্তিক হবে বলে তুমি মনে করো। এই ধরনের প্রশ্নে কিন্তু আসলে ভালো নম্বর ওঠে, বুঝছো? এইটাও তোমার একটু চিন্তা ভাবনা করে লিখতে হবে। দেখো, প্রকৃতি ভিত্তিক মনে আছে তোমাদের? কয়েকটা আছে, আমি আলোচনা করেছিলাম। তো একটু আমি সময় কম, এই জন্য তোমাদের বললাম এইটা হবে কি একার্থক, কারণ এখানে একটা সেতু, একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের জন্য। তো উদ্দীপকে যেটা আছে পরিকল্পনার জন্য একার্থক পরিকল্পনা, একার্থক পরিকল্পনা যৌক্তিক হবে বলে আমি মনে করি। এরপরে তুমি এটা বুঝিয়ে দেবো কেন, ওই যে 10 বছর নির্দিষ্ট কাজ, তাহলে তোমার এইখানে এইটার নম্বরও কিন্তু 4, আমি লিখি না, হ্যাঁ একটু লিখেই দেই, 4 নম্বর। তো এই হলো তোমার উদ্দীপক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর সামনের দিকে অ্যাডভান্স হতে পারতেছি না, আমাকে আজকের মতো এখানে রিটায়ারমেন্টে যেতে হয়। হ্যাঁ, তো তোমরা এইভাবে বইয়ের মধ্যে অনেক দেওয়া আছে। এখানে দেখবা বোর্ডের বিভিন্ন প্রশ্ন আছে, 17, 18, 19 এরকম, 20 সাল তো পরীক্ষা হয়নি। এই প্রশ্নগুলো ধরে ধরে পড়বা, প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা ভালো নম্বর পাবা, এতে কোনো ভুল করবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।